ধরনের প্রশ্ন নিয়ে আপনাকে একটু চর্চা করতে হবে যে আসলে কি আছে, কি করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, রেগুলার আপনি যদি না থাকেন চর্চার মধ্যে, তাহলে হঠাৎ করে 2 দিন 3 দিন পর যদি পড়তে বসেন, বা 2 দিন পর দিন যদি ক্লাস করেন, বা 2 দিন 3 দিন পর যদি নিজেকে আলোচনার মধ্যে রাখেন, এই ক্ষেত্রে আপনার একটা সমস্যা হয়ে যাবে, আপনার ভীতি সৃষ্টি হবে বেশি, নিজেদের মধ্যে অনেক বেশি ভীতি সৃষ্টি হবে। কিছুই বুঝতে পারছি না, কেন এরকম হচ্ছে, কি অবস্থা, আমি কিভাবে পাস করবো, নানাবিধি ভীতি তৈরি হবে। দ্যাটস ওয়াই আমি বলবো একেবারে প্রতিদিন কন্টিনিউয়াসলি লিখে থাকেন, প্রশ্ন আলোচনা করেন, যে প্রশ্নগুলো করছি আমরা, যে প্রশ্নগুলো আমি বলার চেষ্টা করছি সেগুলো দেখেন এবং একই সাথে বারবার লেখেন। ভীতি কেটে গেলেই দেখবেন যে একেবারে লিখে দিয়ে আসছেন। এক্স্যাক্টলি আমি বারবার বলছি যে এমনও প্রশ্ন হবে যেটা আমি কথা বলছি, কথা বলার মতন, কথা বলতে বলতে বিভিন্ন প্রাসঙ্গিক কথা অপ্রাসঙ্গিক কথা বলি, সেই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথার মধ্যে দিয়ে কোনো একটা শব্দ চলে আসে। এই শব্দটা চলে আসলে লিখবেন কোনোভাবে একটা সময় আমি বলেছি, তখন আপনার মনে হবে এই কথাটা তো উনি বলেছিল, ওইটার উপরে 2টা 4টা 5টা 10টা লাইন লিখে ফেললেন। এর মানে আপনি ওই অ্যান্সারটা করে আসবেন। আর অ্যান্সার যদি বার কাউন্সিলে পড়ে আসেন এবং যদি এই সেকশন ওয়াইজ আপনি যদি মনে করেন যে এখানে এইটা লেখা আছে, আমি বারবার বলছি যে বার কাউন্সিল পরীক্ষায় এরকম কঠিন ভাবে খাতা দেখে না যে আপনাকে ফেল বানায় দিবে। পাস করাটা খুব সহজ, কিন্তু আপনাকে লিখে আসতে হবে, লিখে যেন মিস না যায়, এই ধরনের ব্যাপার স্যাপার গুলোর দিকে খেয়াল রাখবেন। একটা প্রশ্ন, জি সৌরভ ভাই কিছু বলছেন? আচ্ছা, উনি মনে হয় এমনি। সো আমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়গুলো আমরা পড়ছি, যে বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করেছি, সেগুলো থেকেই প্রশ্ন আসবে এবং প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। কিন্তু আপনাকে ওই যে একটু চেঞ্জ করে দিতে পারে কথাটা আপনাকে। এখন আপনাকে প্রশ্ন করে বসলো অপরাধ আমলে নেওয়া বা নীতি অস্বীকার করলে, ধরেন এরকম একটা প্রশ্ন করবো যে অপরাধ আমলে নিতে কেউ অস্বীকার করলো, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি পুলিশ প্রতিবেদন দ্বারা বাধ্য করতে পারে? অপরাধ আমলে না নেওয়া বা নিতে অস্বীকার করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশকে বাধ্য করতে পারে কিনা? কিভাবে ম্যাজিস্ট্রেট যে সমস্ত পদক্ষেপ গুলো নেন, সেই পদক্ষেপ গুলো যদি আপনি সুন্দরভাবে দেখেন, তাহলে একটু পড়তে হবে, এটা সহজ কোনো বিষয় না, পড়তে হবে এবং বিষয়গুলোকে বুঝে ফেললে একেবারে সহজ অবস্থা আছে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? কিন্তু আপনাকে একটু পড়তে হবে ভাইয়া। না পড়লে, প্র্যাকটিস না করলে, আপনি এই প্রশ্নগুলোর সাথে বারবার প্র্যাকটিস না করলে আপনি ভুল করবেন, এটা স্বাভাবিক। কারণ আপনাকে হুবহু বলে দেবেন অমুক নাম্বার সেকশন লেখেন, আপনার বেরই হবে না, কথাই মধ্যে কলমই চলবে না, সেক্ষেত্রে কঠিন অবস্থা হয়ে যাবে। যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ সেকশনগুলো আলোচনা করছিলাম এবং আমি বলেছিলাম যে নেক্সটে আমরা, জি সুলতান আপা কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, যে যখন একটা মামলা হচ্ছে ম্যাজিস্ট্রেট যখন এফআইআর আকারে হচ্ছে থানাতে পাঠায় স্যার, জি এইটা স্যার সেকশনটা কোন সেকশনটা উল্লেখ করে স্যার? 156(3)। আচ্ছা, আর একটা প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করে, এই প্রশ্নটা আপনাদের কি জানা আছে কিনা আমি জানি না, একটা প্রশ্ন করে বিভিন্ন সময়, একটা মামলা দুইটা, একটা ঘটনাটাকে কেন্দ্র করে দুইটা মামলা হয়েছে, একটা ঘটনাটাকে কেন্দ্র করে দুইটা মামলা হয়েছে, প্রথমত একটা সিআর মামলা হয়েছে, পরবর্তীতে এটা একটা জিআর মামলা হয়েছে। এরকম হয় না? আমরা একটা সেকশন পেয়েছি, স্পেসিফিক একটা সেকশন করেছি 205 এর ঘ। এখন ওইটা ওটা আবার বিসিএস আসছিল স্যার, স্যার ওটা বিসিএস আসছিল এবারে। হ্যাঁ, এই প্রশ্নটা বিভিন্ন সময় করে। এখন আপনি যদি সঠিকভাবে না পড়েন, প্রশ্ন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে তো ব্যাপারটা ভিন্ন, তাই না? এগুলো একটা প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, আমরা এইগুলো নিয়ে আরো কথা বলবো এবং এই সিআরপিসি নিয়ে প্রত্যেকবার আমরা কথা বলবো। আমরা একেবারে আমার কথাতে একবার আমরা যাই, যেতে 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 আমি আপনাদেরকে পড়া দিয়ে দিব এবং একেবারে প্রশ্ন আকারে দিয়ে দিব, যে প্রশ্নটাই পড়ে আসেন সেভাবে দেওয়ার চেষ্টা করবো। কারণ অনেকেই আমার কাছে মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমি বুঝতেই পারছি না যে কি করব, আমি এরকমও আছে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে অনেক সময় প্রশ্নটাও স্যার কথা ঠিকই আছে স্যার, মানে বই টই দেখলে প্রথম অবস্থায় স্যার তালি পাওয়া যাচ্ছে না যে আসলে কেমনে কিভাবে কি করব। এই রে, এখন সে অনুযায়ী আমরা আলোচনা করবো এবং প্রশ্ন অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করবো, সে সমস্যা নেই। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পড়তে পড়তে ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্ন থেকে বিভিন্ন সময় প্রশ্ন হচ্ছে। এই প্রশ্নটা হলো এখন পর্যন্ত একেবারে টপ লেভেলের প্রশ্নের মধ্যে একটা, সেটা হলো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরে কোনো আসামি গ্রেপ্তার করতে না পারলে, তিনি স্বেচ্ছায় উপস্থিত না হলে তার বিরুদ্ধে বিচার করার পদ্ধতিটা কি, যেটা আপনাকে বলছিলাম যে অ্যাবসেনশিয়াল ট্রায়াল একটা শব্দ ব্যবহার করা হয়, ট্রায়াল ইন অ্যাবসেনশিয়াল এই শব্দটা ব্যবহার করা হয় এবং এই জায়গা থেকে প্রশ্ন হয়। অথবা এরকম যদি আপনাকে বলে, ওই জায়গায় কিন্তু ঘটনা দুটি আছে। জামিনে মুক্ত কোন আসামি যদি বিচার কালে অনুপস্থিত থাকে তখন আদালত কোন পদ্ধতিতে অগ্রসর হবে? তাহলে দুইটাতেই কিন্তু উনি অনুপস্থিত, তাই না? দুইটাতেই কিন্তু অনুপস্থিত, দুইটাতেই কিন্তু উনি পালাতক। একটা ঘটনা হচ্ছে তিনি প্রথম থেকেই পালাতক, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার প্রথম থেকেই, অর্থাৎ মামলা হয়েছে, সমন ইস্যু করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে, 88 করা হয়েছে, 89 করা হয়েছে, বহুত কিছু করার পরে উনি কোর্টে উপস্থিত হন নাই। সেক্ষেত্রে করণীয়টা কি? আর কোন ব্যক্তি জামিন নিয়েছে, কোর্ট থেকে জামিন নেওয়ার পরে একেবারে পালাতক হয়ে গেছে, সেক্ষেত্রে পদ্ধতিটা কি? আমাদের এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় আসে। এছাড়াও আর একটা শব্দ ওই জায়গা থেকে বিভিন্ন সময় এই প্রশ্ন যখন আমরা যেগুলো বলছি, গ্রেপ্তারি পরোয়ানা বা খালাস ডিসচার্জ, এগুলো শব্দগুলো বলছি, এগুলো থেকে কিছু কিছু জায়গা দিতে একটা প্রশ্নও করে ফেলে, খালাস এবং ডিসচার্জের মধ্যে পার্থক্য কি, খালাস এবং অব্যাহতি সম্পর্কিত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি। এই বছর একটা প্রশ্ন, রিসেন্টলি একটা প্রশ্ন হয়েছিল, তাই না ভাইয়া? গত বছর রিসেন্টলি মনে হয় এই ধরনের প্রশ্ন হয়েছিল যে যদি আপনার খালাস দেওয়া হয় বা অব্যাহতি দেওয়া হয়, সেই আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কিরকম বিভিন্ন সময় হয়। তো এই প্রশ্নটার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরে আসামি যদি অনুপস্থিত থাকে, এটাকে বলা হয় অ্যাবসেনশিয়াল ট্রায়াল বা আসামির অনুপস্থিতিতে বিচার। যেমন এখন বর্তমান সময়ে কিন্তু আমাদের অ্যাবসেনশিয়াল ট্রায়াল হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে হয়, তারপরে হচ্ছে অনেকের বিরুদ্ধে হচ্ছে অ্যাবসেনশিয়াল ট্রায়াল, আসামির বিরুদ্ধে প্রথম থেকেই একেবারে প্রথম থেকেই তিনি অনুপস্থিত। তো সেই ক্ষেত্রে আমাদের এই সেকশনটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি 339-এর খতে বলা হচ্ছে আসামির অনুপস্থিতিতে আপনি কিভাবে বিচার করবেন, এই আসামির বিচার পদ্ধতিটা কি। একটা হচ্ছে আসামি একবার উপস্থিত হয়েছিল, উপস্থিত হওয়ার পরে সে পালাতক, আর একটা হচ্ছে কখনোই উপস্থিত হয় নাই। এই দুইটা বিষয়, একটা হচ্ছে কখনোই উপস্থিত হন নাই, আর একটা হচ্ছে উপস্থিত হয়েছিলেন কিন্তু পালাতক হয়েছেন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের এটি বারবার বলছি যে এটা আমাদের 339-এর খতে আপনারা দেখবেন অ্যাবসেনশিয়াল ট্রায়াল, অর্থাৎ আসামির অনুপস্থিতিতে কিভাবে বিচার হয় সেটার সম্পর্কে লেখা আছে। কিন্তু আসামির অনুপস্থিতি বিচার একটা পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনটা হলো আমাদের ফৌজদারি কার্যবিধিতে একটা ম্যান্ডেটরি প্রভিশন আছে, আপনারা তো জানেন। ম্যান্ডেটরি প্রভিশন কি? কোনো ব্যক্তিকে যদি যদি একটা হচ্ছে উইথ ওয়ারেন্ট আর একটা হচ্ছে উইদাউট ওয়ারেন্টে কিন্তু আসামিদেরকে কি করা হয়, আসামিকে গ্রেপ্তার করা হয়। আবার কোনো কোনো মামলাতে প্রথমত সমন ইস্যু করা হয়, সমন ইস্যু করার পরে ফৌজদারি কার্যবিধি 87 বা 88 দ্বারা তাদেরকে বিধান অনুযায়ী প্রতিপদ, অর্থাৎ পালাতক ব্যক্তির সম্পত্তি ক্রয় বা হচ্ছে হুলিয়া, যেটা 30 দিনের সময় দিয়ে নির্ধারিত জায়গাতে উপস্থিত হওয়ার জন্য একটা হুলিয়া ইস্যু করে। এইটা আমাদের পরিস্থিতি হচ্ছে 87 বা 88 এই ধরনের কথা। কারণ বিশ্বাস করে যে
তাকে আমরা আর একটা সুযোগ দিই। তো এখন এইটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এই গত বছর যে 2025 সালের যে অ্যামেন্ডমেন্ট, সেই 25 সালের অ্যামেন্ডমেন্টে বলছে যে না, আর ওই ধরনের কাজ করার দরকার নেই, তাকে আবার সেই প্রোক্লেমেশন দিয়ে হুলিয়া জারি করে এরকম কোনো কিছু দরকার নেই। কারণ হচ্ছে আমরা তো তাকে সমন ইস্যু করছি, তো এই ধরনের কাজ আমাদেরকে করার দরকার নেই। সেক্ষেত্রে আমাদেরকে বলছে যে আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অ্যাবসেন্সিয়াল ট্রায়াল করতে চান তাহলে বহুল প্রচলিত আগে ছিল 2টা পত্রিকা, 1টা পত্রিকা। এখন কোনো মামলায় কখন মামলাটা আসলে বিচার শুরু হয়? আমি বারবার বলছি যে একটা ক্রিমিনাল মামলাতে, আজকেই হয়তো আমরা ক্রিমিনাল মামলাতে কথাবার্তা বলা শেষ করে দেব, তারপরে আমাদের প্রতিদিনই থাকবে। আমি একেবারে প্রশ্ন ওয়াইজ আপনাদেরকে বলে দেবো যে এই 10টা প্রশ্ন আপনাকে পড়তে হবে, এই 10টা প্রশ্নের অ্যান্সার আপনি কি দিবেন, এই 10টা প্রশ্ন থেকে কয়টা প্রশ্ন হয় সেটাও আমরা বলার চেষ্টা করব। তো সিআরপিসি আমরা রেগুলার থাকবে এবং সিআরপিসি নিয়ে আমরা আগের মতো করেই সিআরপিসি নিয়ে রেগুলার আমাদের থাকবে এবং প্রশ্ন জিজ্ঞেস করবে এবং নতুন আইনে একটা সৃষ্টি করবো, সেখানেও আমাদের পড়াশোনা, কারণ আমাদের হাতে অফুরন্ত সময় থাকবে না, এইভাবেই আমাদেরকে শেষ করতে হবে এবং জানাতে হবে। যাই হোক, আমরা বলছিলাম যে দেখেন একটা মামলায় কখন থেকে আপনার বিচার শুরু হলো। আমরা জানি যে চার্জ গঠন হওয়ার পরে 241 থেকে একটা সময় দেওয়া হয় ডিসচার্জের জন্য, আসামিকে চার্জ গঠনের জন্য দিন দেওয়া হয়, সেখান থেকে কিন্তু শুরু হয় আমাদের একজন আসামির বিচার হোক। তাহলে কখন এই মামলাটা, কখন জজ কোর্টে বিচার হচ্ছে, কখন আবার ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হচ্ছে, এটা একটা জানার বিষয়। আমরা আগেও বলেছি, দেখেন মামলাকে, এই শব্দটাকে বলা হয় কোর্টের ভাষায় রেডি ফর ট্রায়াল, মানে মামলাটা ট্রায়ালের জন্য রেডি। এই রেডিটা কখন হয়? তখন হয় যখন মামলাটায় পুলিশ প্রতিবেদন চলে আসে। পুলিশ যে প্রতিবেদন দিয়েছে, এখন সেই পুলিশ প্রতিবেদন চলে আসে। এখন কথা হলো, সিআর মামলাকে কি পুলিশ প্রতিবেদন আছে? সবসময় কি পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে কখনো কখনো প্রয়োজন হয়, কখনো কখনো প্রয়োজন হয় না, তাই না? আমরা দেখছি যে একটা সিআর মামলা যখন, সেটা আমলযোগ্য অপরাধ হোক আর আমল অযোগ্য অপরাধ হোক, যখনই যেটাই হোক, আমরা যখন 55 নাম্বার সেকশন দেখছি, আমরা যখন 154 নাম্বার সেকশন দেখছি, এই সেকশনগুলোতে দেখছি যে আমলযোগ্য অপরাধ হলে সরাসরি পুলিশ আমলে নেন এবং আমল অযোগ্য মামলা হলে উনি একটা জিডি করেন, জিডি করে আমাদের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় দেন অ্যাকর্ডিং টু 55 নাম্বার সেকশনে, 155 নাম্বার সেকশনে। তাহলে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা কি করেন? আমরা তারপরে এখান থেকে শেষ হয়ে চলে গেলাম 190 নাম্বার সেকশনে, যে 3টা ওয়েতে ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলাটা আমলে নিচ্ছেন। এই আমলগুলো নিচ্ছেন 190 নাম্বার সেকশনে এবং 200 ধারার সাথে সাথে জবানবন্দি গ্রহণ করছেন। কোনো কোনো যেই ব্যক্তিটাকে মামলা করতে এসেছেন তার এবং যদি সাক্ষী উপস্থিত থাকে সাথে সাথে সাক্ষী জবানবন্দি গ্রহণ করার কথা আমাদের 200 ধারায় জবানবন্দিতে বলেছে। এখন প্রশ্ন হলো, এই যে ম্যাজিস্ট্রেট সাহেব যে মামলা আমলে নিলেন বা গ্রহণ করলেন, কখনো কখনো ওনার কাছে যদি মনে হয় যে এই মামলাটাতে আসলে সন্দেহ আছে, যে আসলেই ঘটনাটা ঘটেছে নাকি বাদী মিথ্যা কোনো তথ্য দিল, নাকি আরো কেউ যুক্ত আছে, এরকম যদি হয় তাহলে পুলিশ সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেব মামলাটাকে পুলিশ অথবা অন্য কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন অথবা ম্যাজিস্ট্রেটকেও, অন্য দ্বিতীয় ম্যাজিস্ট্রেটকেও উনি কি করতে পারে, তদন্ত একটা রিপোর্ট দিতে পারে, যেটা আমরা বলছি 202 ধারার কথা। এখন এমন প্রকৃতির মামলা হলো, দেখেন এগুলো কিন্তু একেবারে বেসিক জিনিস, যে জিনিসই আসুক, যেই প্রশ্নই আসুক, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে, আমি বারবার বলছি যে এই সাহসটা আপনাকে রাখতে হবে। কারণ প্রশ্ন আপনি দেখবেন হুবহু কমন পড়তে যেও একটা প্রশ্ন হঠাৎ করে লেজ একটা দিয়ে দিছি, যেটা আপনার একেবারে খুব কনফিডেন্সলি পড়েছেন সেটার সাথে রিলেটেড। আমরা প্রত্যেকটি প্রশ্ন দেখেন বিগত সালে যে অর্ধেকের বেশি কমন পেয়ে গেছে 3 মার্কের একটা প্রশ্ন, ভিন্ন টাইপের প্রশ্ন দিয়েছে, এরকম ঘটনা হয় না? প্রশ্নটা দেখেছেন আপনারা না? স্যার লেস লাগা প্রশ্ন দেয় স্যার, এই যে এই সালে আরো বেশি দিছে লেস লাগে। হ্যাঁ, তাহলে বিভিন্ন রকম একটা প্রশ্ন আপনি পড়তে গেছেন, এই একটা প্রশ্ন পড়তে যেয়ে আপনি দেখছেন যে আপনার
ওই প্রশ্নে 15 মার্কের প্রশ্নের মধ্যে 10 মার্ক বা 12 মার্কের কমন পেয়ে গেছেন, আপনি ভালো পড়েছেন, আর 3 মার্কের প্রশ্ন আপনি কমন পাচ্ছেন না, বা পাচ্ছেন কিভাবে, মানে একেবারে হুবহু আপনি যে পড়েছেন সেরকম না, আমার কাছ থেকে শুনেছেন, অমকের কাছ থেকে শুনেছেন, নিজে একদিন গল্পের ছলে পড়েছিলেন, এরকম হবে। বা কখনো কখনো একেবারে ফুললি কমন পাবেন, কোন কোন প্রশ্নে এরকম একটা হতে পারে, হয়। এই প্রিপারেশনটা আপনাকে রাখতেই হবে, দ্যাটস ওয়াই বেসিকটা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এখন তাহলে কি জিআর মামলা কি হয় আর সিআর মামলায় কি হয়, কখন রেডি ফর ট্রায়াল হয়, আর পুলিশ প্রতিবেদন কি বাধ্যতামূলক, সবগুলো মামলাতে কি পুলিশ প্রতিবেদন বাধ্যতামূলক কিনা? উত্তর হচ্ছে জিআর মামলা হলে পুলিশ প্রতিবেদন বাধ্যতামূলক, সিআর মামলাতে ম্যাজিস্ট্রেটের উপর নির্ভর করবে উনি পুলিশ প্রতিবেদন গ্রহণ করবেন নাকি গ্রহণ করবেন না। সেই ক্ষেত্রে সিআর মামলাতে ওনার যদি কনফিউশন সৃষ্টি হয় যে এই জায়গায় যে বাদী পক্ষ যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যে আমি সন্তুষ্ট না, অথবা সন্দেহ হচ্ছে, অথবা কি হচ্ছে, এখানে আরো কিছু সুযোগ আছে যে যদি এই ব্যক্তিকে কে কে ভিতর থেকে আরো কে কে সহযোগিতা করেছে এই ঘটনাগুলো ঘটার জন্য, তাদেরকে প্রয়োজন, তাহলে কি করতে পারে, পুলিশ প্রতিবেদন চাইতে পারে। এখন যদি পুলিশ প্রতিবেদন চাইলেন না, ম্যাজিস্ট্রেটের কাছে সামনাসামনি চলে আসছেন, উনি দেখলেন, চোখে দেখলেন, 200 ধারা জবানবন্দি নিলেন, এবং 200 ধারা জবানবন্দি নেওয়ার পরে উনি দেখলেন যে না, যে ঘটনাটা ঘটেছে আসলে বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে উনি কিন্তু পুলিশ প্রতিবেদন চান না, উনি কি করেন, সরাসরি সমন ইস্যু করেন। বা যদি দেখেন যে একেবারে গ্রেভিয়াস টাইপের কোনো কিছু, তাহলে উনি কি করেন, ডাইরেক্ট ডাব্লিউ ইস্যু করে দেন, ওয়ারেন্ট ইস্যু করে দেন, অ্যারেস্ট অফ ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। তাহলে আমি একটা কথা বললাম যে একটা মামলা রেডি ফর ট্রায়াল বিচারের জন্য কখন প্রস্তুত হচ্ছে, পুলিশ প্রতিবেদনের পর। কিন্তু সিআর মামলাতে তো পুলিশ প্রতিবেদনই নাই, তাহলে আমার এটা রেডি ফর ট্রায়াল কখন হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আমি কি কথা বলছি, একেবারে একেবারে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কথা। আপনি যদি হঠাৎ করে বের হয়ে যান, আবার আসেন, আবার বাচ্চা কাচ্চার চেঁচামেচিতে থাকেন, আপনি প্রশ্নের উত্তর বুঝতে পারবেন না, আপনার এই সংক্রান্ত নলেজ ক্লিয়ার হবে না, বইয়ে এইভাবে তো আপনি পাবেন না, এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা। তাহলে কি হলো, স্যার পুলিশ প্রতিবেদন স্যার, সিআর মামলা আর জিআর মামলা রেডি ফর ট্রায়াল কখন হচ্ছে? জিআর মামলা আমরা বুঝতে পারতেছি, সিআর মামলাটা স্যার একটু কনফিউশন স্যার। জিআর মামলা হচ্ছে কখন, যখন স্যার পুলিশ প্রতিবেদন দিচ্ছে। পুলিশ যখন প্রতিবেদন দিচ্ছে। এই প্রতিবেদনটাকে কি বলা হয়, প্রতিবেদন কত প্রকার? স্যার দুই প্রকার স্যার। কি কি? একটা এর মামলা তো স্যার ওই যে থানাতে। জি জি। আর সিআর মামলাতে প্রতিবেদন কত নাম্বার সেকশন অনুযায়ী হয়? স্যার 202 202 স্যার। এখন কোন মামলাতে আসামির প্রতি ডাব্লিউ ইস্যু করলো না পুলিশ, ম্যাজিস্ট্রেট সময় আপনার পুলিশ প্রতিবেদনের প্রয়োজনই হইল না, ম্যাজিস্ট্রেট মনে হলো আমি তো দেখতেইছি এই ব্যক্তিকে ছুরি দিয়া কোপাইছে, দেখাই যাচ্ছে, এমসি রিপোর্ট আছে, তো কেন আমি একজন আবার পুলিশ প্রতিবেদন লাগবে, আসামি কিন্তু ডাব্লিউ ইস্যু করে দেন, করে দিতে পারে। তাহলে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে যে কোন সময় তাহলে রেডি ফর ট্রায়াল। এই মামলাটা মার্ডার কেস, ওই ম্যাজিস্ট্রেট সাহেব তো বিচার করতে পারবে না, তাই না? করতে পারবে না, পারবে না স্যার। না স্যার। তাহলে এই মামলাটা বদলি হয়ে যাবে, বিচার করবে কে, দায়রা জজ সাহেব। জি স্যার। দায়রা জজ সাহেবের কাছে কখন বদলি হয়ে যাবে মামলাটা? এই ক্ষেত্রে পদ্ধতি হলো আসামি যখন উপস্থিত হবে, আসামি যখনই উপস্থিত হবেন তখনই রেডি ফর ট্রায়াল হয়ে যাবে। আর আসামি যদি অনুপস্থিত থাকে, এই যে সমস্ত কথাবার্তা বলার জন্যই এতদূর নিয়ে আসছি, তখন আমাদের যে আধুনিক অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা, সেটা হলো যদি কোনো ব্যক্তিকে সমন ইস্যু করার পরে বা ডাব্লিউ ইস্যু করার পরেও বিশ্বাস করার কারণ থাকে যে তিনি পালায়ন করেছেন বা আত্মগোপন করেছেন, তাকে গ্রেফতার করা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি বহুল প্রচলিত
একটা দৈনিক পত্রিকায় আপনি কি করবেন, আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। এই হাজির হতে যদি উনি ব্যর্থ হন তাহলে আপনার ওনার বিরুদ্ধে অ্যাবসেন্সিয়াল ফাইল শুরু হয়ে যাবে। তাহলে কি হলো, একটা কথা হচ্ছে 39-এর খ অনুযায়ী আপনাকে বিশ্বাস করাতে হচ্ছে দুইটা বিষয়। নাম্বার এক, আপনি সমন ইস্যু করেছেন, আপনার ডাব্লিউ ইস্যু করেছেন, কোর্ট থেকে সমন এবং ডাব্লিউ ইস্যু করেছে, কিন্তু উনি আত্মগোপন করেছে। নাম্বার দুই, আত্মগোপন তাকে গ্রেপ্তার বা করার আসল সম্ভাবনাও নাই। একটা হচ্ছে আত্মগোপন করেছেন, পাওয়া যাচ্ছে না। নাম্বার দুই হচ্ছে তাকে আসলে গ্রেপ্তার করার তাৎক্ষণিক কোনো সম্ভাবনাই নাই। এই দুইটা কারণ, আদালতের দুইটা কারণে বিশ্বাস করাইতে হবে যে গ্রেপ্তারকৃত যিনি আসামি তিনি অভিযুক্ত ব্যক্তি পালায়ন করেছেন বা আত্মগোপন করেছেন তাকে। দ্বিতীয় কথা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করার কোনো সুযোগই নাই। এই দুটো যখন ঘটবে তখন কোন একটা পদ্ধতির কথা বলে দিবে যে আপনি এই যে তাকে গ্রেপ্তারি পরোয়ানা তাকে করা হচ্ছে না আদালতে, তার বিরুদ্ধে তার অনুপস্থিতি বিচার করার জন্য একটা সার্কুলেশন করেন, বহুল প্রচলিত একটা সার্কুলেশন করেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রে আমাদের কথা বলেছে যে আপনি পদ্ধতি পালন করবেন, সেটা হচ্ছে একটা পত্রিকায় দৈনিক একটা পত্রিকায় আপনি পত্রিকা বিজ্ঞপ্তি দিবেন। ওই বিজ্ঞপ্তি উল্লেখ থাকবে নির্ধারিত দিন কোর্টে। আগে ছিল দুইটা পত্রিকায়, এখন হচ্ছে ওইটা একটা পত্রিকায়। সো একটা পত্রিকায় দিলেই হবে, তাকে নির্দেশ দেওয়া হবে যদি উনি অনুপস্থিত থাকেন তাহলে ওনার অনুপস্থিতিতে বিচার শুরু হয়ে যাবে। এই বিচারটাকেই বলা হয় ট্রায়াল ইন অ্যাবসেন্টিয়া অথবা আসামির অনুপস্থিতিতে বিচার। এটা একটা গেল, এই ব্যক্তি কখনোই আদালতে উপস্থিত হন নাই, প্রথম থেকেই পালাতু। আর একটা বিষয় স্যার এখানে স্যার 87-88 ধারা তো বিধান আছে স্যার এখনো, তাই না? না, 87-88 বিধান পালন করতে হবে না। এখানে যেমন নতুন বইটা দিছে স্যার 87-88 ধারা এর বিধান সত্ত্বেও যখন আদালতে বিশ্বাস করেন যে বিশ্বাস করার কারণ কোন বই? থাকে যে ওই যে নতুন বইটা স্যার একদিন বললাম যে আপনার ওই যে ওটা দিছে স্যার, নতুন বইটা ইসলাম স্যার, ওই যে জাহিদুল ইসলাম স্যার। না, আমি কি এরকম বইয়ের নাম তো আমি প্রথম শুনতেছি, আমি মনে হয় বলিনি, অন্য কেউ বলতে পারে। যাই হোক, না ওই যে ও বলেন নাই স্যার, বলেন নাই, আমি বলছিলাম যে স্যার এইরকম একটা বই আছে নাকি। আচ্ছা, 339-এর খতে এখন পর্যন্ত ওই বিষয়টা বলে দিছে ডিরেক্ট যে যে ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 87 ও 88 ধারার বিধান অনুসরণ করার পরও আদালত বিশ্বাস করেন যে আসামি গ্রেফতার এড়ানোর জন্য লুকিয়ে রয়েছে বা আত্মগোপনে রয়েছে এমন আসামিকে গ্রেফতারের কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে আদালত আসামিকে হাজির হওয়ার জন্য একটি বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন স্যার। এটা একদম ডিরেক্ট, মানে আপনি কি অ্যামেন্ডমেন্ট করছেন? জি স্যার। কারোর কাছে অ্যামেন্ডমেন্টটা আছে? এর কাছে কি এর নাম ওই সুলতানের কাছে আছে জি স্যার। অ্যামেন্ডমেন্ট কি বলা আছে? স্যার অ্যামেন্ডমেন্টে তো স্যার ইয়াটা নাই স্যার, 87 সেকশন 87টা তো নাই স্যার, ক্রোকের যেটা ইয়া। ওটা কি আছে? না, অ্যামেন্ডমেন্টে নাই স্যার। আর কার কাছে অ্যামেন্ডমেন্ট? স্যার 87-88 ধারা অমিট করে নাই, ওটা ওই অবস্থায় আছে। বা হ্যাঁ, ওটা তো বলেছি আমি, কিন্তু ওটা অমিট করে নাই। কিন্তু এই যে অ্যামেন্ডমেন্টটা সেটাতে কি আছে কিনা সেটা তো ওই শব্দটা 87-88 থাকুক না কেন, যাহাই থাকুক না কেন, একটি বাংলা পত্রিকায় সার্কুলেশন দিয়ে ট্রায়াল অফ অ্যাবসেন্সিয়া শুরু করবে। ওকে, এইটাই বলা আছে, তাই তো? আচ্ছা, তারপরেও আমি মানে হচ্ছে কি স্যার জি স্যার, আপনি ওই যে একদিকে বলছিলেন যে 87-88 ধারা প্রযোজ্য না, এটা প্রশ্ন করছিল, ওই জন্য আমি দেখি বললাম স্যার। দেখেন, ব্যাপারটা হলো সংশোধনীতে বলা আছে প্রয়োগ হবে না, 87-88 হচ্ছে স্যার প্রয়োগ হবে না, কিন্তু বাতিল করেনি, কিন্তু প্রয়োগ হবে না এটা বলা আছে। ওইটা এটাই আমি বলছি যে ওইটা একেবারে ডিরেক্ট, ওটা তো বাতিল হলে তাহলে ওই সেকশন গুলাকে বাতিল করতো, কিন্তু ওটা তো বাতিল করার সুযোগ নাই আপা। কেন সুযোগ নাই? ওটা তো একটা প্রসিডিউর, এই প্রসিডিউরটাকে কিভাবে বাতিল করবে? ডাব্লিউপিএন তো থাকবেই, কিন্তু অ্যাবসেন্সিয়াল ট্রায়ালের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে কিনা যদি কোর্টের কাছে বিশ্বাস করানো। দেখেন,
ওই কথাটাই দিয়ে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের তাৎক্ষণিক কোনো সম্ভাবনাই নাই, এটা যদি আদালত শুধু বিশ্বাস করে। এখন এই যে ডাব্লিউ ইস্যু করা হয় কখন, এটা কি ওই ক্রোক বা অ্যাটাচমেন্টের আগে না পরে? স্যার ডাব্লিউ আগে করতে হয় স্যার। হ্যাঁ, ডাব্লিউ আগে করতে হবে ডাব্লিউপিএনডে আগে করতে হয় নাকি? স্যার ওয়ারেন্ট আগে, তারপরে স্যার জি আগে তো এক্স্যাক্টলি, সমন জারি করবে স্যার, তারপরে না অ্যাটাচ করবে। অর্থাৎ আগে সমন ইস্যু করবেন, তারপরে তাকে ডাব্লিউ ইস্যু করবেন। আমি একটা সেকশনের কথা উল্লেখ করেছিলাম, মনে আছে, যে সমন ইস্যু করার পরেও যদি অনুপস্থিত থাকে আসামিকে গ্রেফতার করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন কত? স্যার 99 স্যার। হ্যাঁ স্যার 99 90 মনে স্যার, 90 নাম্বার সেকশন। 90 তো জি স্যার। তো আপনি কোর্ট বিশ্বাস করতেছে যে তাকে গ্রেফতার করা যাচ্ছে না, সেটা তো ডাব্লিউপিএনডে কেন দরকার? ওইটার জন্য একটা সময় নষ্ট করার দরকার আছে, 1 মাস সময় দিবে না স্যার। একটা কথাই শেষ। যাই হোক, আমাদের অ্যামেন্ডমেন্ট একজন দিয়েছে, যাই হোক আমাদের কনফিউশন তো একটা জায়গায়, আমরা একটা জায়গায় ওই যে এই দেখেন একজন দিয়েও দিয়েছে যে যাই থাকুক না কেন, কোর্ট যদি বিলিভ করে, ওইটা থাকুক আর না থাকুক, যাই থাকুক না কেন, কোর্ট যদি বিলিভ করে আপনি কি করতে পারে, সে অ্যাবসেন্সিয়াল ট্রায়াল তৈরি করতে পারে। যাই হোক, একটা কথা, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই সমস্ত কথাবার্তা একটু কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি কি টাইপের? আপনি যখন একটা আসামিকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছেন, যখনই আপনি কোনো আসামিকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছেন, তখন ওই আসামির চেষ্টা করা হয় তাকে ভুলিয়ে দেওয়া, কোর্টের একটা একেবারে ম্যান্ডেটরি প্রভিশন তার সম্পত্তিটাকে অ্যাটাচ করা। যদিও ক্রিমিনাল মামলাতে আমি খুব কম দেখেছি, আমার জীবনেও দেখি নাই যে ক্রিমিনাল মামলাতে সম্পত্তি অ্যাটাচ করেছে। বিশেষ করে রাজনৈতিক মামলাগুলোতে সম্পত্তি অ্যাটাচ করছে এখন ইদানিং, কিন্তু সাধারণ পাবলিকদের কোনো মামলাতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা পর্যন্তই সে, তারপরে ডাব্লিউপিএনডে এগুলোর জন্য একটা সময় রাখে, দেন একটা সময়, যে কোনো একটা সময় দেন, এর পরবর্তীতে এটা পত্রিকায়, জাতীয় পত্রিকায় চলে যায়। চলে যাওয়ার পরেই এটাকে অ্যাবসেন্সিয়াল ট্রায়াল শুরু হয়। অ্যাবসেন্সিয়াল ট্রায়াল শুধু এই এতটুকু ফর্মুলা, আপনি একটা জাতীয় পত্রিকায় দিবেন এবং এই পত্রিকা অনুযায়ী তাকে কি করা হবে, বিচার করা হবে তার অনুপস্থিতিতে। এখন কোন ব্যক্তি আসলে অনুপস্থিত না, এরকমও হতে পারে যে আসামিটা আসলে জামিনে মুক্তি হয়েছে, একবার কোন সময় একবার কোর্টে উপস্থিত হয়েছিল, এরকম হতে পারে। এটাকে 39-এর হর 2-এ বলা আছে যে আপনি কোন ব্যক্তি যদি একবার আদালতে উপস্থিত হয় এবং আদালতে অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হওয়ার পর অথবা আদালতকে হাজির দেওয়ার পরে বা জামিনে মুক্তি হওয়ার পরে ওই ব্যক্তি যদি পালাতক হয় বা হাজিরা দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে এমন পালাতক ব্যক্তির অনুপস্থিতিতে বিচার শুরু করতে আর ওই যে দৈনিক পত্রিকায় দেওয়ার কথা যে বলা হচ্ছে, সেই ধরনের দৈনিক পত্রিকায় দেওয়া প্রয়োজন হবে না, কারণ সে তো একবার আসছিল, সে তো জানে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে। পত্রিকায় কেন দেওয়ার কথা বলছে? কারণ হচ্ছে সে যেন জানে অন্তত পক্ষে যে আসলে তার বিরুদ্ধে মামলা হয়েছে কিনা। এক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে এখতিয়ার সম্পূর্ণ আদালত বিজ্ঞপ্তি না প্রদান করে, বিজ্ঞপ্তি না প্রদান করার কারণটা লিপিবদ্ধ করবেন এবং উক্ত ক্ষেত্রে আসামির অনুপস্থিতি বিচার শুরু করবেন। সেক্ষেত্রে বিচার করার প্রয়োজন নাই। এটা 339-এর হর 2-তে আপনি পাবেন। আসামি হাজির করার পর কিংবা আসামি হাজির হওয়ার পর অথবা জামিনে মুক্তি হওয়ার পর তিনটা কথা বলেছে। একটা হচ্ছে আসামিকে হাজির করার পর, নাম্বার 2 হচ্ছে আসামি নিজেই হাজির হওয়ার পর জামিনে মুক্ত থাকলে আসামি কি করে, অথবা আসামি হাজির হতে ব্যর্থ হলে আপনার ওই যে 1 নাম্বার উপধারায় যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা হতো সেই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন না করেই তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার করা যায়। এটাকে বলা হচ্ছে অ্যাবসেন্সিয়াল ট্রায়াল। বিচার করার পদ্ধতিটা হচ্ছে 39 নাম্বার সেকশনে আমাদেরকে। এই কথাটা আসলে দিনের যে খুব বেশি যে কথা আমি বললাম যে এখন পর্যন্ত ম্যান্ডেটরি প্রভিশন কিন্তু হচ্ছে আপনাকে ডাব্লিউ সমন ইস্যু করতে হবে এবং একটা দিন পিএন্ড এর জন্য রাখতে হবে, এরকম কিন্তু রাখে।
তো সে কথা, এই কথা যদি আপনি 88 বা 87 যদি দেন, আসলে এটা কিন্তু ভুল না, কিন্তু অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে ওই ধরনের স্পষ্ট করে বলে নাই যে যেভাবে এই সেকশনটাকে স্পষ্ট করে বলা আছে, যে সেকশনটাকে যেভাবে স্পষ্ট করা আছে যে প্রথমে তো আপনি কি করেন যে 87 বা 88 পূরণ করেন, তারপরে আপনি বিশ্বাস করানোর চেষ্টা করেন আদালতকে যে আসলে তাকে আসলে গ্রেফতার করা, তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না, তাহলে আপনি কি করেন অ্যাবসেনশিয়াল ট্রায়াল শুরু করেন। এখন প্রসঙ্গিত যে সমস্ত মামলা, ধরেন এই যে রাজনৈতিক যে মামলাগুলো শেখ হাসিনা বলেন বা বিগত সালের যে আসামিগুলো বলেন, সেগুলো পালাতক আছে, সবাই জানে তাদের বিরুদ্ধে মামলা আছে, সবাই এখন জানছে, কিন্তু আমরা সামগ্রিক কথাগুলো বলছি। একটা প্রত্যন্ত এলাকার একটা লোক, সে কিভাবে জানবে তার বিরুদ্ধে মামলা হয়েছে? সে ধরেন ঢাকাতে থাকে, সে নাই জানতে পারে। এই ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কোনো না কোনো ভাবে যেন উনি আসেন, এসে যেন উনি মামলাটা প্রতিদ্বন্দ্বিতা করেন। এই হলো বিষয়। এবং এখান থেকে প্রশ্ন বিভিন্ন সময় ছোট্ট, কিন্তু প্রশ্ন কিন্তু একেবারে আহামারি কোনো কিছু না, আপনাকে খুব ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু বিভিন্ন সময় এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতেছে যে আপনাকে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে। আর একটা প্রশ্ন এখান থেকেই করে যে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থন রাখতে পারে কি? যদি রাখতে পারে, কত নম্বর সেকশন অনুযায়ী আত্মপক্ষ সমর্থন রাখতে পারে? অথবা এই ধরনের আপনাকে প্রশ্ন করতেই পারে কখন যে প্রশ্নটা 2022 সালে বিবিএস থেকে এসেছিল যে কখন এবং কোন অবস্থায় একজন অপরাধী সহযোগী ক্ষমা, অর্থাৎ ক্ষমার প্রস্তাব, যেটাকে পার্ডনের কথা বলা হচ্ছে, চাওয়া হয়। এটা 37 নম্বর সেকশন এবং 38 নম্বর সেকশনের কথা আমরা এই যে ইদানিং কালে আমরা দেখেছি যে এই আমাদের দুজন পুলিশ অফিসার, পুলিশ দুজন না একজন, যাই হোক, এই পুলিশ অফিসার কে ওনাকে রাজ সাক্ষী করার জন্য ক্ষমতা, অর্থাৎ টেন্ডার অফ পার্ডনের কথা বলা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে পাওয়ার টু ডিরেক্ট রিটেন্ডার টু অফ পার্ডন, অর্থাৎ আসামিকে ক্ষমা করে দেওয়া, সে যদি আত্মপক্ষ সমর্থনের জন্য নিজে দোষী এবং সহযোগী হিসেবে তথ্য উপাত্ত কোর্টের কাছে দিবে, এই শর্তে উনি যদি কোনো সাক্ষী প্রদান করেন, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া, অর্থাৎ যে সময় ক্ষমা করার প্রস্তাব দেওয়া যেতে পারে। এই ধরনের একটা প্রশ্ন বিজিএসসিতে এসেছে। কখন কোথেকে প্রশ্ন আসে একটু জানার থেকে গেল যে এই ধরনের প্রশ্ন আমাদের বিভিন্ন 37 নম্বর সেকশন অনুযায়ী মামলার তদন্ত বা অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে, শব্দটা বলেছে 37 নম্বর সেকশনে, যে আপনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধের সহযোগীকে, তাহলে দুইটা শব্দ কিন্তু বলবে, একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধটির তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। শব্দটা কিন্তু এই তিনটা শব্দ মনে রাখতে হচ্ছে। কোন সময় করতে পারছে এটা? তদন্তের সময়, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অ্যাকর্ডিং টু সেকশন 38 অনুযায়ী 338 নম্বর অনুযায়ী রায় প্রদানের পূর্বে যে কোনো সময় বিচারিক দায়রা আদালত একজন অপরাধীকে সহযোগীকে ক্ষমা প্রদর্শন করতে পারে। আমাদেরকে একেবারে স্পেসিফিকলি 138 নম্বর সেকশনে ক্ষমা মঞ্জুর করতে পারে কে কে, সে কথা কিন্তু বলেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এই ধরনের আদেশ দিতে পারে কখন? রায় প্রদানের পূর্বে যে কোনো সময়। তাহলে আমাদের এইটা কিভাবে হচ্ছে? আমাদের 37 নম্বর সেকশনে যদি কোনো ব্যক্তি, এই যে 37 নম্বর সেকশনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে কোনো ব্যক্তিকে ক্ষমার প্রস্তাব দিলে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কি উদ্দেশ্যে করবে, আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে। এখানে ডিটেলস উল্লেখ নেই, সেই ডিটেলস হলো ওই ব্যক্তিকে উক্ত অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হইতে হবে। আপনি কোনো কিছু ওই অপরাধের সাথে জড়িতই না, একজন থার্ড পার্টি হঠাৎ করে বলেন যে শেখ হাসিনা আসলে এই ধরনের অপরাধ করেছে, কথার কথা শেখ হাসিনার বিরুদ্ধে আপনি সাক্ষী দিচ্ছেন, আমাকে ক্ষমা করে, আপনি তো মামলার কোনো আসামি না, তাহলে ওইটাকে তো বলা হবে হচ্ছে সাক্ষী। তো সাক্ষী তো না, আমরা তো বলছি রাজ সাক্ষীর কথা। সাক্ষী এবং রাজ সাক্ষীর মধ্যে পার্থক্য এইটাই যে সাক্ষীর ক্ষেত্রে সে সাক্ষী যিনি দিবেন উনি আসলে অপরাধী না,
সেক্ষেত্রে সাক্ষী সাক্ষ্য দিতে পারে আত্মপক্ষ সমর্থনের জন্য উনি সাক্ষী দিতে পারে, যেটা 340 নম্বর সেকশনে বলা হচ্ছে। কিন্তু নরমালি সাক্ষী তৃতীয় পক্ষ যেন উনি মামলার কিন্তু কেউই না। কিন্তু রাজসাক্ষী উনি অবশ্যই ওই মামলাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে হবে এবং অপরাধটি সম্পর্কে গোপন তথ্যের অধিকারী মর্মে সে অনুমতি হইতে হবে, সে বিভিন্ন কিছু জানে এবং সে সবকিছু বলবে এরকম আশ্বস্ত হইতে হবে এবং উক্ত ব্যক্তি অপরাধের সামগ্রিক বিষয় অবস্থান সম্পর্কে জানে এবং মামলার ঘটনার ব্যাপারে মূল আসামি সহযোগী আসামি প্রত্যক্ষভাবে জড়িত ঘটনাগুলো সত্য যখন প্রকাশ করবে তখনই কিন্তু আমরা 338 নম্বর সেকশন আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অপরাধী জড়িত ব্যক্তি যিনি সাক্ষী সংগ্রহ করার জন্য দায়ের আদালতে অপরাধটা বিচার করবে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারবে বা ক্ষমা প্রদর্শন করার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে। তাহলে কাকে কে করছে, দায়রা জজ করছে এবং ক্ষমা প্রদান করার জন্য নির্দেশ দিতে পারে কাকে, চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ধরনের প্রশ্ন বিভিন্ন সময় করছে, কারণ বর্তমান সময় এটা কিন্তু খুব আলোচিত একটা ঘটনা, কখন পার্ডন করা হচ্ছে, তাই না? আসামি যদি রাজসাক্ষী শব্দটা একটা ব্যবহার করেই দিল, বিশেষ করে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম যে বিচার হচ্ছে, ক্রাইম ট্রাইব্যুনালে যে বিচার হচ্ছে 1983 আন্ডারে যে বিচারগুলো হচ্ছে, সেখানে কিন্তু এটা ব্যাপক আলোচিত একটা শব্দ। আমাদের একটু জেনে রাখলাম যে আসলে আসামি কি কখন ক্ষমা করা হয় এবং কে ক্ষমা করতে পারে। ক্ষমা করছে কে? দায়রা জজ সাহেব ক্ষমা করছেন এবং দায়রা জজ সাহেব উনি চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্ডারও দিতে পারে ক্ষমা করার জন্য। ক্লিয়ার? কে করছে, কখন করছে? জি তাই। জি স্যার। এই জায়গা থেকে একটা ছোট্ট একটা প্রশ্ন আমি বারবার বলছি যে দেখেন কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন আপনার কাছে করে বসবে। একটা প্রশ্নে অর্ধেক আপনি পারবেন আর অর্ধেক আপনি পারবেন না, এই জন্য আপনাকে শুনতে হবে, প্রশ্নগুলো একটু বুঝতে হবে, বুঝলে আপনাকে রিটেন পরীক্ষা আমার দারুণ লাগে, কারণ হচ্ছে শেখার জায়গা আপনার। হ্যাঁ, আপনি এখান থেকে শিখতে পারবেন। ভাই হঠাৎ করে বারবার বলছি রিটেন কিন্তু এমসিকিউ না। হ্যাঁ, এমসিকিউ ধরেন আপনি না জেনেও ঠিক আছে একটা যে টিক মারে দিলেন হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে এখানে কিন্তু লিখে আসতে হচ্ছে। সুতরাং টিক দেওয়া কিন্তু ব্যাপার না, আপনাকে জেনেই দেখতে হচ্ছে। আপনি হয়তো বা পরিপূর্ণভাবে জানেন না, বাট আপনাকে তো আংশিক জানতে হবে। হ্যাঁ, কিছুই জানেন না সেই সম্পর্কে আপনার 2 লাইনে তো লেখা কঠিন। হ্যাঁ, কঠিন না? জি স্যার। আপনাকে একটা কথা বললো যে রংপুরে মাদারগঞ্জ একটা গ্রামে সাবিনার সম্পর্কে লেখেন, আমার পক্ষে সম্ভব ভাই? কোন তো না স্যার, একটা বাক্য লেখা তো সম্ভব না স্যার। হ্যাঁ, তবে একটা বাক্য লেখা সম্ভব না, একটা বাক্য লেখা সম্ভব না। তবে আমাকে বলতে যদি বলে যে রংপুরে এর সম্পর্কে লেখেন, কি নাম, এরশাদ সম্পর্কে লেখেন, আমি কিন্তু লিখতে পারবো। আপনাকে একেবারে আন্দোলন হওয়া যাবে না, এটা কিন্তু সহজ ব্যাপার না। বারবার বলছি এটা একটা বড় নিয়ামত। অ্যাডভোকেট হওয়ার পক্ষে একেবারে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে যে অ্যাডভোকেট হিসেবে আপনাকে কবুল করার জন্য প্রথমে পাশ করে ফেলেছেন। ভাইয়া আপুরা কোনোভাবেই এই 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 সুযোগটা হারায়েন না। সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, একবার এমসিকিউ পাস করছেন, পরবর্তীতে আরো সুযোগ আছে, এই কথাই মাথায় আনার দরকার নাই। খুব অভিশাপ এই জিনিসটা, খুব কঠিন, তাই না? আপনারা যারা এখানে আছেন অনেকে আমার সাথে এক কথা বলেন, খুব কঠিন অবস্থায়, কখন পরীক্ষা দেয়, রেজিস্ট্রেশন করো, এই করো সেই করো, কখনো পরীক্ষা কঠিন করে, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুপ্রিম কোর্টে বিএনপির 2-3টা গ্রুপ, হ্যাঁ, একেবারে ভয়াবহ অবস্থা। আর সুপ্রিম কোর্ট যারা নিয়ন্ত্রণ করে তারাই হচ্ছে এই বাসা উচিতকে নিয়ন্ত্রণ করছে। যাই হোক, এখান থেকে আরেকটা প্রশ্ন করে, যে প্রশ্ন হচ্ছে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনের জন্য কি অধিকার পেতে পারে, সেই সম্পর্কে আপনাকে বলতে পারে। আমাদের 344 এই 300 সুন্দর সুন্দর একটা শব্দ আছে, যে শব্দটাকে বলা হয় 342 একটা শব্দ। দুটো শব্দ দিয়ে আপনারা কিন্তু অনেকেই একটু একই রকম শব্দ মনে করেন। একটা হচ্ছে আসামিকে পরীক্ষা করা, যেটা 342, আর একটা হচ্ছে আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য নিজে
সাক্ষী দিয়ে এইটাকে নিজেকে সাক্ষী হিসেবে প্রস্তাব করা। 340-2 আপনারা বলবেন যে উনি আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো ব্যক্তিকে নিয়ে আসবেন, অথবা উনি আত্মপক্ষ সমর্থনের জন্য উনি নিজেই একজন সাক্ষী হিসেবে আদালতের কাছে উপস্থিত করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ সেকশন এবং আসামিকে কিন্তু ম্যান্ডেটরি। এইখানে যে কথা বারবার বলার চেষ্টা করছি, ধরেন ক্রিমিনাল মামলাতে ম্যান্ডেটরি প্রভিশনটা যদি কোনোভাবে মিস যায়, মানুষ এই যে ওই বাচ্চাটার নাম কি যে বাচ্চাটাকে মেরে ফেলল, রামিসা। এই যে রামিসার ব্যাপার নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বললো, একদিনই শেষ করে ফেলতে হবে, একদিনেই করতে হবে। আমরা মামলা কিটা দেখেছেন কিনা, প্রত্যেকটি কাজ কিন্তু কোর্ট করেছে, প্রত্যেকটি কাজ। অর্থাৎ আসামি যেহেতু আমলযোগ্য অপরাধ, আর আমলযোগ্য অপরাধের জন্য আসামিকে গ্রেফতার করেছে, আসামির বিরুদ্ধে পুলিশ ফরওয়ার্ড নিয়েছে, তারপরে 173 অনুযায়ী সেখানে পুলিশ প্রতিবেদন দিয়েছে, পোস্টমর্টম রিপোর্ট পেয়েছে, এবং একই সাথে তাকে এই যে কথা আমরা বলছি যে তাকে 340 অর্থাৎ তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষী দেওয়ার জন্য বলা হয়েছে, একই দিন হতে পারে। তারপরে 342 আসামিকে পরীক্ষা উনি আসামি কিনা সেটা এক্সামিন করা হয়েছে। প্রত্যেকটি দিন হয়তো বা তাড়াতাড়ি করা হয়েছে, একদিন 2 দিনের মধ্যে সব, কিন্তু প্রত্যেকটি স্টেজ আছে। এই ম্যান্ডেটরি প্রভিশনটা যদি পুরোটা মিস করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মামলাটা কোয়াশম্যান হয়ে যান হাইকোর্ট ডিভিশনে। কারণ দেখেন, আমরা তো অত্যন্ত আবেগী জাতি। হ্যাঁ, আমরা ঘটনাটা সত্য, একেবারে চাক্ষুষ আসামিকে দেখা গেছে এবং এই আসামিকে শাস্তি পাক, আমরা এটা সবাই চাই, সবারই এটা উচিত যে ওনার খুব দ্রুত গতিতে হয়ে যাক। কিন্তু বারবার বলছি যে একটা করে জাজমেন্ট একটা করে প্রেসিডেন্ট হিসেবে কাজ করে। আপনি যদি এই জাজমেন্টে কোনো সুযোগ দিয়ে দেন, ভবিষ্যতে যতগুলো মামলা হবে সবাই এইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবে, আর উচ্চ আদালতের ডিসিশন নিম্ন আদালত মানতে বাধ্য। তাহলে কি আপনাকে ঘা কিন্তু কোনো কিছু করতে হবে না, আপনাকে সঠিক সবগুলো সঠিক করেই কিন্তু আপনাকে দিতে হবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন যে আসলে কি বলতে চাচ্ছি? জি স্যার। এই জন্য 342 ব্যবস্থা রাখা, 340 না 340 ব্যবস্থা রাখা হয়েছে। অবশ্যই আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, সেই আসামিকে আত্মসমর্পণ করার তাকে অধিকার দেওয়া হয়েছে 340-তে, অর্থাৎ 340-তে। সেক্ষেত্রে উনি উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্পণে রাখবেন এবং কোনো সাক্ষীকে বা অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধিতে অন্য কোনো ব্যক্তিকে উপস্থিত হওয়ার জন্য কোর্টকে বলতে পারেন, যেটা অলরেডি কনস্টিটিউশনাল রাইট আমাদের 33 নম্বর অনুচ্ছেদে বলেছে যে কোনো আসামিকে অ্যাডভোকেটের মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে কনস্টিটিউশনে বলা আছে একই সাথে আইনের ম্যান্ডেটরি প্রভিশন, তাহলে 339-1 এবং 339-2 উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারে, আর অভিযুক্ত ব্যক্তি উকিল অন্য কোনো ব্যক্তিকে উপস্থিত করে কি করতে পারে, সাক্ষীদের আত্মপক্ষ সমর্থন করার জন্য। যে আসলে আমি ওই সময় কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, উনি জানেন, তাহলে ওটা দিতে পারে। দ্বিতীয় ব্যাপারটা হলো নিজেকে সাক্ষী হিসেবে প্রস্তাব করতে পারে। অ্যাকর্ডিং টু সেকশন 340-2 এই কথাটা আপনি পাবেন যে যে ব্যক্তির বিরুদ্ধে এমন আদালতের ফৌজদারি কার্যবিধিতে আনা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি নিজেকে একজন সাক্ষী হিসেবে, যোগ্য সাক্ষী হিসেবে বলতে পারবেন এবং সাক্ষী দিতে পারবেন। আসলে কি সে যোগ্য সাক্ষী, এই ব্যাপারে আমাদের কি বলে ফৌজদারি কার্যবিধিতে, কোনো ব্যক্তি আত্মপক্ষ সমর্থন দেওয়ার ক্ষেত্রে উনি একজন যোগ্য সাক্ষী, অবশ্যই সাক্ষী দিতে পারবেন, শপথপূর্বক অবশ্যই সে সাক্ষী দিতে পারবেন। এইটাকে বলা হয় ছোট্ট ছোট্ট প্রশ্নের মধ্যে আপনাকে এই ধরনের প্রশ্ন এনে দিতে পারে বা ছোট্ট ছোট্ট প্রশ্ন আপনাকে করে ফেলতে পারে যে ভাইয়া আসামি কি আত্মপক্ষ সমর্থনের জন্য কি করতে পারে, সাক্ষী দিতে পারে। দুই ভাবে দিচ্ছে, উনি উকিলের মাধ্যমে দিচ্ছে, নাম্বার 2 নিজেও যোগ্য সাক্ষী হিসেবে সাক্ষী দিচ্ছে। এই দুই ভাবে কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য সাক্ষী দিচ্ছে। তাহলে আমরা কিন্তু কয়েকটা জিনিস এখানে করলাম। নাম্বার 1, অ্যাবসেন্সিয়াল ট্রায়াল কিভাবে হচ্ছে। কোনো ব্যক্তি আসামি অ্যাবসেন্স দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে কখনোই কোর্টে আসেন নাই, আবার কোনো ব্যক্তি কোর্টে এসেছেন, এসে পালাতে হয়েছে। তাহলে যেই ব্যক্তি কখনোই আসেন নাই, ওনাকে একটা পত্রিকার বিজ্ঞপ্তি, আপনারা ওইটা বিতর্কিত যাওয়ার দরকার নাই, আমি আবারও
ভালোভাবে এটাকে পড়ে নিব না, নতুন অ্যামেন্ডমেন্টটাকে আবার ভালোভাবে পড়ে দেখবো, আমার কাছে আছে অ্যামেন্ডমেন্টটা পড়ে দেখবো না। যে যদি বলা হয় যে 88 বা 87, আমার কাছে মনে হয় একটা সময় এমসিকিউ পড়িয়েছিলাম, সেখানে এটা ম্যান্ডেটরি ছিল না। তাই হোক, তারপরে আমি আবারও দেখবো, যেহেতু এটা নিয়ে কনফিউশন, এটা যদি থাকে তাহলে এই দুইটা করার পরে কোনো ব্যক্তিকে অবশ্যই একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি আদালত মনে করেন যে না আসলে তাকে তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান হবে। দ্বিতীয় কথা আমরা বললাম যে কোনো ব্যক্তি একবার উপস্থিত হয়েছে, তাহলে উপরে যে সমস্ত কাজ করতে হতো, যেমন আমরা যদি বলি 87, 88 বা আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি, এগুলো কিছুই করতে হবে না, কারণ সে তো উপস্থিত ছিল। তাকে এই ধরনের সুযোগ দেওয়া হবে না, তার বিরুদ্ধে অ্যাবসেন্সিয়াল ট্রায়াল শুরু হবে। এই যে দুইটা কথা আপনি জানলেন যে কখন আসলে ট্রেডিং ফর ট্রায়াল, অর্থাৎ আসামি অনুপস্থিতিতে বিচার শুরু হবে। বিচারটা কখন শুরু হয়? বিচারটা শুরু হয় আফটার ট্রায়াল, অর্থাৎ যখন ট্রায়াল শুরু হচ্ছে কখন ওই যে ডিসচার্জের জন্য পিটিশন দেওয়া হয় 241 এর পথে, আর একটা হচ্ছে 265 সিতে। জি স্যার, 235 265 সিতে হচ্ছে দায়রা জজ এবং 241 এর পথে হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেব। এখন আমাদের কাছে কিন্তু বিভিন্ন সময় আমাদের সেদিকে প্রশ্ন করেছিলেন, ভাইয়া আমরা তাহলে কোর্টের নাম কোথায় কিভাবে লিখবো? এই যে দায়রা জজের কাছে তো, আচ্ছা একটা সহজ প্রশ্ন করি, দেখি তো আসলে কি অবস্থা, এই দুর্বলতা গুলো কি এখনো রইল কিনা, বা দুর্বলতা গুলো আছে কিনা। আমি একটু জিজ্ঞেস করতে চাই আমাদের আমিনুল ভাই মাঝে মাঝে কোর্টে যান বা কোর্টের সাথে আছেন। আমিনুল ভাই সরাসরি দায়রা জজ কোনো মামলা আমলে নিচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। দায়রা জজ কি মামলা আমলে নিচ্ছে? না স্যার, সরাসরি আমলে নেয় না, তবে ম্যাজিস্ট্রেট আদালত যদি প্রেরণ করেন তাহলে 193 অনুযায়ী উনি আমলে নিতে পারেন। ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট সাহেব কোন মামলা? প্রত্যেক একটা খুনের মামলা, এটা তো ম্যাজিস্ট্রেট সাহেবের বিচারিক এখতিয়ার নাই, তাহলে এই মামলাটা কি সরাসরি দায়রা জজে যা মামলাটা ফাইল হবে? না স্যার, এখানে বলা আছে স্যার, যে মামলাই মানে রানিং হোক না কেন, শুরু থেকে ম্যাজিস্ট্রেট আদালত থেকেই শুরু হবে। তারপরে রেডি ফর ট্রায়াল, অর্থাৎ যখন মামলাটি চার্জশিট হয়ে যাবে, আসামিকে ধৃত করা হয়ে যাবে, সমস্ত কার্যক্রম রেডি হয়ে যাবে, তখন যার যার এখতিয়ার অনুযায়ী স্যার মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত প্রেরণ করবেন। এই যে এখতিয়ার, এই এখতিয়ারটা কোথায় আমরা জানি, কোথায় আন্দাজে কি আমরা জেনে যাবো যে এই এখতিয়ারটা দায়রা জজের? এই এখতিয়ার কোথায় লেখা আছে? স্যার এটা স্যার 31 এবং 32 ধারা অনুযায়ী। 31 এবং 32 ধারায় কতটুকু বিচার করতে হবে? না, এটাতে না। আর কেউ বলতে পারবেন যে উনি বিচার করার ক্ষমতা কার আছে? এটা কোথায় লেখা আছে? জি বলেন। স্যার 33 ধারা স্যার। না স্যার 205 এর গ। স্যার যেটা হচ্ছে স্যার দায়রা আদালতে বিচার্য, এটা ট্রান্সফার তো করতে স্যার হচ্ছে ওই যে 205 এর গ এবং 205 এর গ 205 এর গতে হচ্ছে দায়রা আদালতে, কিন্তু স্যার 300 হচ্ছে যে 347 আর 300 মনে হয় 47 বলা আছে, যেটা দায়রা আদালতে বিচার্য। আর ওই 5 বছরের অধিক যদি কারাদণ্ডের কোনো মামলা হয়, শুধু দায়রা আদালতে যাবে? হয় নাই, একজন ব্যক্তিরও এখন পর্যন্ত হয় নাই। আর কারণ হওয়ার মতন আছেন? বেসিক গুলো এত দুর্বল হলে তো মহা মুশকিল। স্যার দায়রা আদালত তো কিছু মামলা স্যার ওনার মানে যেগুলা নট অনলি দায়রা মামলা, আমি বলছি না যে দায়রা আদালত, আসলে কোন আদালত বিচার করবে, কোন আদালতের বিচার যোগ্য, সেটা কোথায় আছে? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড শিডিউলে স্যার 8 কলামে এই যে চলে আসছে তথ্যের অষ্টম কলাম। জি, এখন আপনি যত কথাই বলেন সেগুলোর প্রত্যেকটিরই ব্যতিক্রম আছে। যেমন একজন বললেন হ্যাঁ কথা সত্য, ঠিক আছে, 5 বছরের উপরে সবগুলো দায়রা জজ পারে, এই কথা যেমন সত্য, এর বিপরীত কথাবার্তাও আছে। সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য উত্তর হচ্ছে দ্বিতীয় তফসিলের 8 নাম্বার কলামে বলা আছে যে কে কোন মামলার বিচার করবেন। দ্বিতীয় তফসিলের
1 নাম্বার কলামে ধারা লেখা আছে, দ্বিতীয় তফসিলের 2 নাম্বার কলামে অপরাধের বর্ণনা আছে, তৃতীয় কলামে বিনা বর্ণনায় কোনগুলো পুলিশ গ্রেফতার করতে পারে। দ্যাট মিন্স কোনটা আমলযোগ্য অপরাধ, কোনটা আমলযোগ্য অপরাধ না। তৃতীয় কলামে বর্ণনা করা আছে একই সাথে জামিনযোগ্য কিনা অপরাধটা, সেই জামিনযোগ্য বা জামিন অযোগ্য মামলাটা পঞ্চম কলামে আছে। আর একটা হচ্ছে এই মামলা, সবগুলো মামলা আপনি ইচ্ছা করলেই, আপনি মামলা দায়ের করেছেন, আপনি যাই ঠিক আছে মানে মামলা তুলে নেবেন বা মীমাংসা করে ফেলবেন, নো। এটাতে দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে বলা আছে যে আপনি মামলাটা বিচার করতে মানে মামলাটা মীমাংসা করতে হয়, অর্থাৎ কম্পাউন্ডেবল অফেন্স নাকি নন কম্পাউন্ডেবল অফেন্স। এই যে সরকারের লোকজন বিচার করতেছেন, জাজ আছেন, পুলিশ আছেন, খাটাখাটনি করলো, আপনি ইচ্ছা না আপনি মামলা করলেন আর মামলা তুলে নিলেন, এতই সহজ। কোন মামলাগুলোকে বিচার কম্পাউন্ডেবল অফেন্স, কোনটা আপসযোগ্য কোনটা আপসযোগ্য না, সেটা ওই যে দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ নাম্বার কলামে সুন্দরভাবে লেখা আছে। আর যে কথা বলছি যে কে কোন আদালতে বিচার করবে, সেটা দায়রা আদালতে বিচার করবে, ম্যাজিস্ট্রেট সাহেব বিচার করবে না, কে বিচার করবে সেটা দ্বিতীয় তফসিলের 8 নাম্বার কলামে লেখা আছে। ওকে, জি স্যার। আমরা কোথায় ছিলাম? স্যার ওই যে আসামি আত্মপক্ষ সমর্থন করতেছে স্যার, এর মাঝে একটু জানতে চাচ্ছি স্যার, যেটা আপনি বললেন স্যার রেডি ফর ট্রায়াল হয় সিআর মামলা, দেখা গেল স্যার ওই যে আসামি গ্রেফতারের পর তো আসামিকে হাজির করার পর, এখন স্যার আসামিকে হাজির করা যাচ্ছে না, তাহলে ম্যাজিস্ট্রেট কখন আশ্বস্ত হবে? যখন মানে ম্যাজিস্ট্রেট এটা মানে স্বেচ্ছাধীন বুঝবে না স্যার। খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। যে আমি কি তাহলে সারা জীবন ওয়ারেন্ট থাকতেই থাকবে আর সারা জীবন আমি বসেই থাকবো যে কোন সময় পুলিশ গ্রেফতার করবে তারপরে মামলা বিচার শুরু হবে? এই প্রশ্ন তো আর কারোর মনে আসলো না। সুন্দর প্রশ্ন, তো দারুণ প্রশ্ন। ওয়ারেন্ট তো যেই কোর্ট দিবেন সেই কোর্ট দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না আসামি গ্রেফতার হচ্ছে ততক্ষণ পর্যন্ত না এই ওয়ারেন্টের মেয়াদ নাই। ওয়ারেন্টের কি কোনো মেয়াদ আছে? না স্যার, মেয়াদ নাই। তাহলে মেয়াদ নাই, যতদিন ধরে নাই ততদিন পর্যন্ত মেয়াদ। আসামিকে ধরলে ওই ওয়ারেন্টের আর কোনো কার্যকারিতা নাই। তাহলে এই যে বছরের পর বছর, 3 বছর, 4 বছর, 10 বছর পর্যন্ত আমি অপেক্ষা করব, আসামি এইদিকে বিদেশ চলে গেছে, ওখানে নিয়ে ফেলছে, নাম সিটিজেন নিয়ে ফেলেছে, আর বউ বাচ্চা নিয়ে ওখানে সুখে আছে, আর এইদিকে আমরা পুলিশের কাছে, পুলিশে কবে ধরবে, সে বাংলাদেশে আসবে, তারপরে বিচার শুরু হবে, তাই না? এই প্রশ্নটা তো দারুণ প্রশ্ন। প্রশ্নটা হলো এরকম একটা, দুইটা, তিনটা পর্যন্ত কোর্টে সাধারণত একটা, দুইটা, তিনটা পর্যন্ত ডেট ওয়ারেন্টের জন্য কোর্ট রাখে। যদি আসামিকে গ্রেফতার না করা হয় তাহলে এই একটা, দুইটা কোর্ট পরেই আপনাকে ম্যাজিস্ট্রেট সাহেবকে বলতে হয়, অথবা ম্যাজিস্ট্রেট সাহেব স্বপ্রণোদিত ভাবে অথবা বাদী পক্ষের অ্যাডভোকেট হিসেবে আপনাকে বলবেন ওই পুলিশকে প্রতিবেদন দিতে যে আসলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে। আপনি তো জানেন যে আসামি বিদেশি, তখন কোর্ট পুলিশকে একটা অর্ডার দিবে যে দ্রুত গতিতে গ্রেফতার করে না, যদি গ্রেফতার না করতে পারে তার কারণ কি। এটা 2-3টা ডেট পরে সাধারণত হয়। এই কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ তখন একটা প্রতিবেদন দেন যে আসলে এই আসামির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে আমরা খুঁজে দেখেছি, আসলে উনি এখানে থাকে না, বিদেশে থাকে। সেই ক্ষেত্রে কোর্টকে পুলিশ যখনই প্রতিবেদন দিয়ে দিতে বলবেন, তখন পুলিশের ওই প্রতিবেদনের উপরে ভিত্তি করে কোর্ট তখন ওই যে অ্যাবসেনশিয়াল ট্রায়ালের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলবেন, যেহেতু উনি নাই, পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, পত্রিকায় বিজ্ঞপ্তি করলে রেডি ফর ট্রায়াল শুরু হয়ে গেল, অর্থাৎ অ্যাবসেনশিয়াল ট্রায়াল শুরু হয়ে গেল। ওকে, এই হলো ঘটনা। জি স্যার। বছরের পর বছর থাকে না, কিন্তু এই যে এই ঘটনাটা এই যে এইভাবে হয়, এই যে ধরেন আপনি প্রশ্ন না করলে তো আমি বুঝতেই পারবো না যে এই কথাটা আমার বলা উচিত, যে এটা আমি কথা অন্য কথা বলতে বলতে এই কথা বলেই গেছি। এখন আপনার ক্ষেত্রে এই যে এতগুলো মানুষের মধ্যে 23 জন মানুষের মধ্যে 23টা প্রশ্ন করলে যে এই জায়গা, আমি যদি ওদিকে আমরা না যাই, তাহলে 340 পর্যন্ত আমরা জানলাম যে কোনো ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের জন্য দুইটা কাজ করতে পারে। এক হচ্ছে 340 ফৌজদারি আদালতের অপরাধ সম্পর্কে অভিযুক্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির অধীনে তার বিরুদ্ধে যে গৃহীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সেইটাকে ওই ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হবে। এবং একই সাথে এই যে আত্মপক্ষ সমর্থনে উকিলকে বলা হবে, উকিল একটা লিস্ট দিতে পারে যে আমি আত্মপক্ষ সমর্থনের জন্য এই সাক্ষী দিব। সেখানে থার্ড কোনো পার্টিকে, থার্ড কোনো ব্যক্তিকে আপনার সাক্ষী হিসেবে নিতে পারে। দ্বিতীয় হিসেবে আমি নিজেই আসামি এবং আমি নিজেই একজন যোগ্য সাক্ষী। যেহেতু আমি যোগ্য সাক্ষীর ব্যাপারে কি বলা হয়েছে, যোগ্য সাক্ষীকে স্যার আসামিকে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। যে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে। তাহলে স্যার আসামি হচ্ছে যে আত্মপক্ষ সমর্থনের জন্য 340-এ আপনি বললেন স্যার যেখানে শপথ পূর্বক সে সাক্ষী দিবে, যেহেতু সে যোগ্য সাক্ষী। আবার 342-এ দেখা যাচ্ছে স্যার সে শপথ করানো লাগবে না। 342-এ স্পষ্ট করে লেখা আছে 342-এর 4-এ আসামিকে কোনো প্রকার শপথ করানো যাবে না। তাহলে শপথ হচ্ছে দুইটার কাজ দুই জায়গায় ভাইয়া। একটা হচ্ছে আসামিকে পরীক্ষা করা, আসামিকে পরীক্ষা নিরীক্ষা করবে না আদালত। সে তো নিজেকে বলবে যে এই ঘটনার সাথে আমি না, তাকে শপথ করানোর কেন প্রয়োজন? ওটাকে আসামি পরীক্ষা করা। দুইটার কাজ দুই রকম। যেই কাজ আপনার সেই সময় কাজ করেন, আপনি এখন মামলা ট্রায়াল শুরু হয়ে গেছে, সাক্ষী নিচ্ছেন, এই সময় আপনি বললেন যে আমি ডিসচার্জ পিটিশন দেবো, এটা হবে না। জি আব্দুল কালাম আজাদ ভাই কিছু বলতে চাচ্ছেন। আর 342 ধারায় আসামি মিথ্যা কথা বলবেই, শপথ করে শপথ ভঙ্গ হবে, শপথ অবমাননা হবে। সে নিজেকে নির্দোষ দাবি করার জন্য সে মিথ্যা বলবে যে আমি না, এই আসামি না আমি। সে যদি 340-এ কেন আবার শপথ করা লাগতেছে স্যার? এটা তো সাক্ষী হিসেবে ব্যবহার করতে সাক্ষী দিচ্ছে। জি স্যার। সাক্ষী যখন আদালতে উঠে তখন তো স্যার শপথ করাই লাগে। জি উনি সাক্ষীকে শপথ করায়। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। জি 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 এইটাই। টিভি থেকে শুনেছেন নাকি বাস্তবে কি দেখেছেন? স্যার বাস্তবে দেখা হয়নি স্যার। ও আচ্ছা ঠিক আছে। ওকে ইনশাআল্লাহ আমরা খুব অচিরেই দেখে ফেলবো ইনশাআল্লাহ। আমার অনেক বড় বড় আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু মাঝে মাঝে তো হঠাৎ হয়ে যায় যে আদৌ অত দূর যেতে পারবো কিনা। আমার তো অনেক বড় ইচ্ছা যে আমরা হতাশ করেন না স্যার, ইনশাআল্লাহ সুপ্রিম কোর্টে শুনানি করবো একসাথে, কমপক্ষে আমরাই থাকবো, আমি সহ আপনারা 20 জন থাকবেন একসাথে একটা কোর্টে, পিছনে দাঁড়ায় আছেন, একজন শুনানি করতেছে, আপনারা 20 জন সাথে আছেন। কোর্ট দেখলেই ভয় পেয়ে যে কি অবস্থা এরা। হ্যাঁ স্যার আপনার আশা পূরণ হবে স্যার আমাদের রংপুরে অলরেডি তৈরি হয়ে গেছে স্যার। পরে আবার সিন্ডিকেট ভাববে না তো স্যার? সব জায়গায় তো সিন্ডিকেটই। আমার রংপুরে অলরেডি তৈরি হয়ে গেছে। একজন ব্যক্তি যদি কোর্টে দাঁড়ায় তার পিছনে 4-5 জন এমনি দাঁড়ানোর মতন লোক থাকে। আরে ভাই কোনো কথা বলার দরকার নেই, সাথে আপনার সাথে যদি 4-5 জন এমনি দাঁড়ায় থাকে, এমনি তো আপনার মধ্যে তখন আগুন বের হবে, তাই না? স্বাভাবিকভাবে চিন্তা করেন। জি স্যার। জি স্যার। কেউ কথা বলুক আর না বলুক, আমি তখন একেবারে জুনিয়র, মানে কেবল 13-14 সালের দিকে ঘটনা। আমার সিনিয়র, উনি এখন জাস্টিস সিলেটের একজন এস.এম. আব্দুল মুবিন ছিলেন স্যার, খুবই ভালো জানেন, উনি সুপ্রিম কোর্টের জাস্টিস হয়ে গেছেন। তা আমাকে ফাইল দিয়ে বললো যে তুমি কোর্টে যাও, দায়রা জজে ঢাকা মহানগর দায়রা বললো যে তুমি কোর্টে যাও, সাক্ষীর জন্য আছে, তুমি কোর্টকে বলবা যে স্যার একটু আমার সিনিয়র অন্য একটা কোর্টে ব্যস্ত আছেন, সাক্ষীটা একটু পরে শুরু। আমি যথারীতি ফাইলটা নিয়ে মহানগর দায়রা জজে 14 সালে বা 15 সালের দিকে ঘটনা হবে আমার কাছে মনে হয়। জুনিয়র আইনজীবী একেবারে চুপচাপ করে পিছনের কাতারে বসে আছে। এই মামলাটা ছিল ওই সময় 5 কোটি টাকা একটা চেকের মামলা। আমরা ছিলাম বাদী পক্ষে। এই মামলাতে আমি দেখলাম যে একজন অ্যাডভোকেট আসছে, তাকে সবাই হ্যান্ডশেক ম্যানশেক করতেছে এই মামলাতে। তখন হচ্ছেন সমর রেজাউল সাহেব নাকি কে, যাই হোক খুব প্রভাবশালী একজন, আমার কাছে মনে হচ্ছে সমর রেজাউল সাহেবই হবে বা অন্য কেউ একেবারে খুব প্রভাবশালী। ও সরি,
ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের সাবেক আইনমন্ত্রী এবং বিএনপির মাহবুব খন্দকার মাহবুবউদ্দিন স্যার, উনি 5 কোটি টাকার মামলা তো বড় মামলা স্যার, উনি ওখানে সামনে বসে আছেন। 5 কোটি টাকার মামলা অনেকদিন আগের ব্যাপার। এখন হঠাৎ করে কোটি বলে ফেললো যে দেখেন তো ওই পেশকারকে বলতেছে সিনিয়র কিসের জন্য আসছে, মানে সবাই তো তেল দিয়ে বেড়ায়, বুঝলেন না? কোর্টের মধ্যে ওই পেশকারকে বলতেছে যে সিনিয়র কিসের জন্য আসছে, দেখেন ওনারটাই আগে দেন, উনি তো বসে থাকবে না, উনি তো চব্বিশ করে চলে যাবে। এখন দেখি ভাই ওই মামলা যেটা ডাকলো ওই মামলাটাই হচ্ছে আমি যে মামলাতে গেছি। এখন বলতেছে যে এই মামলাটাতে আগে শুরু হোক। আমি তো ভয়ে আমার হাত পা কাঁপতেছে, ঘটনাটা কি হবে। এখন শুরু তো করতে হয় সাক্ষীকে, শুরু করতে হয় বাদী পক্ষ সাক্ষী শুরু করবে। আমি সিনিয়রকে ফোন দিচ্ছি যে স্যার এরকম এরকম ঘটনা, একটু বের হয়ে যেই ফোন দিলাম যে স্যার ঠিক আছে সাক্ষী শুরু হয়ে গেছে, এরকম খন্দকার মাহবুবউদ্দিন খোকন স্যার, সরি খন্দকার মাহবুব স্যার আসছেন, তো এই মামলাতে তো আগে ধরবে, কোর্ট বলে দিয়েছে। বললো যে তুমি একেবারে সামনে যাও, সামনে যা কথা বলা শুরু করো, তুমি আগে শুরু করে দাও যে কোর্টের চেকের তারিখ কবে, চেকটা ডিজরার কবে হয়েছে, বাদীকে বলতে বলো, তুমি সহযোগিতা করে এর মধ্যে আমি আসতেছি। ভাই আমি সেই দিন আমার কথা এখনো মনে আছে, মাথা থেকে পা পর্যন্ত খালি ঘাম বের হইতেছে আমার, আর খালি এই আর দিকে তাকায় থাকি, দরজার দিকে একটু পর পর দরজার দিকে তাকায় থাকি, যাওয়ার সিনিয়র ঢুকতেছে কিনা, ঢুকতেছে কিনা, বাদী ওইদিকে কথা বলতেছে আর আমি খালি বারবার তাকায় আছি। ঠিক 2-3 মিনিট পরেই দেখি যে সেই আমার এসএম স্যার চলে আসলেন। আসার সাথে সাথে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় যে একেবারে আগুন থেকে এসির মধ্যে ঢুকলাম, মানে আগুন থেকে স্বাভাবিক না এসির মধ্যে ঢুকলাম, যে স্যার এসে গেছে, তখন আমার শক্তি একেবারে বিরাট ব্যাপার, আমি এখন সব মুখে প্রস্তুত, আমি নিজেই কথা বলতে পারি। সে আমাকে বললো যে, তখন আমাকে বললো তুমি এই কথাগুলো বলো, আমি শিখতে হবে ওখান থেকে। আমি তো আপনি এই কথাটা কেন বললাম, যে স্বপ্নের কথা বললাম, আপনি যখন রংপুর কোর্টে দাঁড়ায় আছেন, পিছনে আপনার একজন সহযোগী আমাদের এখানেই পড়ালেখা করেছে, একসাথে আপনি পাশ করেছেন, যখন পিছনে দাঁড়ায় থাকবে, কিছু বলুক আর না বলুক, আপনার একেবারে বড় পাওয়ার, বিরাট পাওয়ার আপনার। এই জন্যই আমি বলছিলাম যে এইভাবে এখন সব আপনার 5 ভাই তো আর উকিল হবে না, আপনার ভাইকে তো আর পাবেন না, বন্ধু তো আর পাবেন না, এইভাবেই আমাদের কমিউনিটিটা তৈরি করতে হবে, এইটা আমি বলতে চাচ্ছিলাম। এই যাই হোক, এখান থেকে এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন ছোট্ট ছোট্ট আকারে বিভিন্ন সময় দিয়ে দেন। এই আপনার 342 রাজসাক্ষী বা বিশাল আলোচনার বিষয়, সরি 342 আমরা এখন আলোচনা করিনি। তারপরে এসেনশিয়াল ফ্যাক্ট, আর যে কথা বললাম আসামি তার বিরুদ্ধে অভিযোগের বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে কখন বক্তব্য রাখতে পারে, সেই কথাটা দুটো কথা উল্লেখ করবেন। একটা হচ্ছে উকিলের মাধ্যমে, আর একটা হচ্ছে নিজেই যোগ্য সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারবেন এবং তিনি সাক্ষ্য প্রদান করতে সমর্থ হবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা বারবার বলছি যে একটা প্রশ্ন যে আমাদের এক ভাই বলে ফেললো যে তাহলে 342 কখন হয়, 342 কি, ওইটাকে বলা হয় আসামিকে পরীক্ষা করা। 342 হচ্ছে আসামিকে পরীক্ষা করা। 342 খুব পাওয়ার টু এক্সামিনেশন, সরাসরি কিন্তু ওখানে বাদী পক্ষ জিজ্ঞেস করা হয়, বাদী যদি উপস্থিত থাকে, যে আপনি কি এই আসামিকে চেনেন, অর্থাৎ আদালতে আসামি তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষী উপস্থিতির জন্য আপনার অনুসন্ধান বা বিচারের পর্যায়ে যে কোনো পূর্বে সতর্ক বা প্রয়োজনীয় বিবেচনা তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে সে আসামি কিনা, বা আসলেই সে আসামি। এরকমও হয়েছে যে একজন ব্যক্তি আসামি অথচ উনি আসামি না হয়ে অন্যজনকে পাঠিয়ে দিয়েছে, এটাকে বলাই হয় হচ্ছে আসামিকে পরীক্ষাকরণ। শপথ করানোর কোনো প্রয়োজন নাই, আসামি কর্তৃক তার জবানবন্দি অনুসন্ধান বা বিচার করতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু ওনাকে অনুসন্ধান করে পরীক্ষা করা হয়। 342 অনুযায়ী আমরা যখন পিলে পড়েছি, এখানে ডিটেলস কথা বলেছি, খুব বেশি আমাদের এখানে কথাবার্তা নাই। আদালত আসামির তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য উপস্থাপনের কোনো অবস্থায় বিশ্লেষণ করে দেওয়ার উদ্দেশ্যে অনুসন্ধান বা বিচারের যে কোনো সময় যদি সতর্ক না করে প্রয়োজনে বলে বিবেচনা করে ওনাকে জিজ্ঞেস করতে পারে যে আসলেই আপনি আসামি কিনা। আসামিকে পরীক্ষা করেন, ইভেন তো বাদীকেও জিজ্ঞেস করা হয় আপনার উপস্থিতিতে যিনি আছেন আপনি কি চেনেন, উনি কে। এইভাবে আসামিকে বিভিন্ন সময় পরীক্ষা করা হয়। এই প্রশ্নটাও ওইটার সাথে যুক্ত করে দিতে পারে। এই হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি। আমরা প্রত্যেকটি সেকশন অনুযায়ী প্রশ্ন দিয়ে দেবো। আমরা পরীক্ষা যখন অন্য একটা সাবজেক্ট শুরু করবো তখন আমরা ফৌজদারি কার্যবিধি থেকে
ডাইরেক্ট প্রশ্নের কথা বলে দিব যে ভাইয়া আপনি এই প্রশ্নটা পড়ে আসবেন, যে বই দেখে পড়ে আসেন, কারণ যেভাবেই লেখক না কেন আপনাকে ওই সেকশনের রেফারেন্স আসলেই হবে। সেকশনের বাইরে কেউ কথা বলতে পারে, হয়তো বা কেউ দুইটা তিনটা অতিরিক্ত কথা বলে ফেলেছে বা অতিরিক্ত কথা লিখে ফেলেছে, কিন্তু সেকশনের বাইরে যে এলিমেন্ট গুলো সেগুলো আপনাকে লিখতে হবে। একেবারে প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি সেকশনে এলিমেন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে আসলে কি বলার চেষ্টা করেছে। সো আমরা কিন্তু প্রশ্ন একেবারে সিলেক্টেড প্রশ্ন আমরা একেবারে শুরুই করেছিলাম হচ্ছে জিআর মামলা থেকে 154 থেকে 175 পর্যন্ত, 174 নাম্বার সেকশন, 173 নাম্বার সেকশন, 175 নাম্বার সেকশন থেকে প্রশ্ন হবেই, আপনি জেনে রাখেন। 167 নাম্বার থেকে প্রশ্ন হবেই। এই চারটা সেকশন থেকে প্রশ্ন আপনি কোনোভাবে আপনাকে লিখতেই হবে। 167, 173, 174, 175 নাম্বার সেকশন কোনো না কোনো ভাবে সেকশনগুলোতে প্রশ্ন করতে হবে। আপনি তাহলে 17টা জিনিস পড়াইলেন স্যার, মানে 17 সেট প্রশ্ন এখানে পড়াইলেন। এখন এইটাকে আপনাকে প্রতিদিন আমি প্রশ্ন আকারে দিয়ে দেব, 4টা 5টা করে প্রশ্ন বা 2টা 3টা করে, যেহেতু আমাদের আলোচনা শেষ এটাকে পড়তে হবে এবং প্রতিদিন এটাকে নিয়ে আমাদের জিজ্ঞাসা করবো, আমরা কথা বলবো এবং যাতে আপনি কোনোভাবেই না বুঝতে পারেন সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবো। আমরা যেহেতু ফৌজদারি কার্যবিধিতে শুরু করেছি, আমরা নেক্সটে চলে যাব হচ্ছে ইভিডিয়েন্স অ্যাক্ট থেকে। আমাদের 7টা একটা প্রশ্ন আছে ইভিডিয়েন্স অ্যাক্ট, এখান থেকে আমাদের প্রশ্ন কবে প্রশ্ন এসে যাবে। প্রথম